হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 19-20। সকাল 8টা। দিনটা মুক্তার বিয়ের পরের দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরে পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও 2 জন। একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেঁকে দিচ্ছে আগুনে পুড়িয়ে। বিয়েবাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাতে চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজে থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বোস্তার মেয়ে। বড়রা যাই বলবে তাই করে। এজন্যই পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘরে থেকে যায় মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদ পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে। ফিরবে কখন তার নেই ঠিক। তার ছেলের আশেপাশে থাকতে বলেছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা 2 সময় নেবে। ছেলে ঘুমানোর কথা শুনেই চুপ করে যায় পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পরোটা ভাজে। আজকে যে হচ্ছে মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা ঘোমটা টেনে জড়তায় চোখ এদিক সেদিকে তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটিমিটি হাসছিল। সেজন্যই ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলে, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যেস নেই। আর কিছু বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। 70-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই। তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছেন একের পর এক। পাশে সার্ভেন্ট রুপি অল্প বয়সী মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করছে। তক্ষুনি দেখলেন রিতকে ফরমাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খান চোখে সেদিকে পড়তেই রিতকে ডাকল নাস্তা করতে। রিত হাত ঘড়িতে সময় এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর, অয়ন আসছে, জরুরি কাজ আছে, সেটা শেষ করেই করব। হেনা খান থেমে যায়, শুধু বলে, তাহলে কফি করে দিই তোকে, খাবি, পাঠাবো? রিত চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এর জন্য সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলো দেখছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক
ফেলে বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেই দিকটায় যায়নি, বরং উল্টো পায়ে হাঁটল। বাগানের মালিদের বাগান পরিচর্যার কাজ করতে দেখে গেল সেই দিকটায় এগোতে চাইল মায়া। অল্প এগোতেই দেখল আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে, হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটাই আদেশ করছেন বাগানের পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের ওপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিলেন, কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজে থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেই দিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেঁধে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দুই হাতের কনুই আর দুই পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখার আগেই তাড়াহুড়োয় উঠে বসল মায়া। লং হাতার চুড়িদার জামার ওপর দিয়ে এক হাতের অন্য হাতের কনুই চাপল ব্যথায়। মুখ কুঁচকে ইস ইস করে বুলি আওড়াতেই হাতের তালুতে কনুই ঘষেই তক্ষুনি মুখের সামনে বাড়ালো কারো পুরুষবেষ্টির শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুঁচকানো দুটো চোখে শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়া লজ্জা পেল বেশ। কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটাকে মায়ার বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চাইলে তাকিয়ে রইল লোকটার দিকে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ে সঙ্গে বেঁধে পড়ে গেছেন। তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটার মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দুহাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছি, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেয়াই হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দিই ফ্রিতে। এভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়ার কি হলো কি জানি, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখে লোকটা এদিক সেদিকে তাকালো, তারপরও আবার মায়ার দিকে তাকিয়ে তাড়াহুড়োয় ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বেয়াই হচ্ছেন, তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ারও চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন?
মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়োয় মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো, কিন্তু মনে করে লোকটা ফের পেছনে ফিরে তাকাতে মায়ার সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জা মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়োয় মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, এই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করে মৃদুস্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োয় অয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুঁই। অল্পের জন্য দুইজনের শরীর স্পর্শ লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুঁই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তি সহিত তাকালো অয়ন। চোখে বেজায় বেজল জুঁইয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুঁইকে এক পলক দেখতেই তৎক্ষণাৎ পেছনে তাকালো অয়ন মায়ার উদ্দেশ্যে। তখনই মায়াকে দেখা গেল আরাফ খানের দিকে হেঁটে যেতে। জুঁই অনুতপ্ত গলায় শোধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুঁইয়ের কথার মাঝে অয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুঁইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল অয়ন, দুইজন কি টুইনস? অয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শোধালো জুঁই, কি? জি। অয়ন কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিক ন্যায় অয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুঁইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। অয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুঁই হতবাক রূপে মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলে নিজের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুঁই, আপনি মায়াকে চেনেন কিভাবে? দারুণ হাসল অয়ন। হৃদকে দেখল খানবাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করল জুঁইয়ের উদ্দেশ্যে। বলল, যান তো বেআইন সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসুন। আজকে সকাল সকাল কাজের তাড়াহুড়োয় বের হয়ে পড়েছিলাম, তাই কিছু খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এই জন্যই গরম পানি পান করতে হচ্ছে। যান তো, দ্রুত নিয়ে আসুন। গমগমে আদেশ করে অয়ন হৃদের দিকে আগালো। হতভম্ব জুঁই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল অয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুঁইকে কাজের আদেশ করল যেন শতযুগ ধরে জানা মানুষটি জুঁইয়ের। অথচ জুঁই যে এই বাড়ির নতুন মেহমান সেই দিকে খেয়াল করল না লোকটা। এখন জুঁই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুঁই? লোকটার নামও তো জানা নেই জুঁইয়ের। খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ আগে জুঁইকে বেআই সাহেবা বলার সম্বোধন করার কথায়। জুঁইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন ফের চলে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুঁই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান, আমার মাথায় পেন দিচ্ছে আপনার কফির জন্য। হতভাগ জুঁই বিস্মিত
বিস্তৃত আকাশ ছুঁলো অয়নের কথায়। লোকটা জুঁইয়ের নামও জানে। সর্বনাশ! হতবুদ্ধি জুঁই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে অয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুঁই ইতস্ততা বোধ করে সেই দিকে আর আগাল না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে অয়নকে দিতে। ছেলেটি কফির ট্রে হাতে নিয়েই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুঁই। আপাতত সেজুতির রুমটাই জুঁইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দেবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে নিয়ে বাগানের একপাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেই দিকে গেল। দুইজন মালি দেখাদেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দুই হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথাও থেকে দৌড়িয়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ের হাত থেকে বালতিটি নিজের হাতে নিল। থমথমে মুখে মায়া চুপ করে গেল। তপুর মুখে ভাবি ডাকটা শুনে সতর্ক চোখ আশেপাশে তাকালো কেউ শুনেছে কিনা দেখতে। মায়ার ভয় পাছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি ডাকছে, ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয় বিষয়টা দৃষ্টিকটু দেখাবে তার আত্মীয়দের মাঝে। মায়ার কানে যেতেই মুক্তার কানে যেতে পারে সেই ভয়েও পড়ল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়ার এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়ার কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখ পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থমথমে খেয়ে যেতে হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি। ওর পাশে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছে জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালে সত্যি হলো তপু ছেলেটার এত সম্মান দেখে ভাবি ডাকায়। এখন নিশ্চয় এই হৃদখান মায়ার পেছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই ছেলেটা যে সময় মুখে বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নীরবে নাক দেখিয়ে চলবে সেটা একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এর জন্যই তো অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়া। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেলে তপুকে অনুসরণ করে মনে মনে শপথ করল আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না। কারণ হৃদ খান থেকে মায়া ক্ষমতায় অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে
চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবার ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুইজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকিয়ে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখের মিলতেই মায়া আবারও মুখ বাঁকানো হৃদকে। তক্ষুনি শোনা গেল কারোর ঝরঝরে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালের সে শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ার দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি অয়ন বলল, বাহ, বেয়াই সাহেবা তো ভালোই মুখ ভাঙাতে পারে। তো তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষে আছি তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি হাতে মগে করে বাগানের চারাগাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যেই যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যাত গড়ে উঠেছে মায়া, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়? নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনের পরিচয় মিলত না, যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয়ে মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দেখাতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেটা যেমন চলছে তেমন। হৃদ নিজের চিন্তাভাবনায় আরো গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারাগাছে পানি দিতে বসল বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের ওপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকল। হৃদ তখন অয়নের সাথে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানকে ডেকে পেছন ঘুরে তাকালো। সেই দিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। অয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটল হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখে ভারী শ্বাস ফেলল আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এই জন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বউয়ের হাতে। কতটা সুবিধা হতো আমাদের বলো তো। আবারও হতাশ ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়ারও বেশ মায়া হলো আরাফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ের কষ্ট হয়। আরে ততক্ষণে হৃদও
মায়ার পাশে চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসল। আরাফ খানের নাটকীয় কথায় সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ার কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছ নাতনি, ওর বিয়ের কথা বললেই সব ফালতু কথা হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করায় সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমি বলো, ওকে দেখে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থমকে বসল হৃদ। মায়া হঠাৎ এমন করবে তার ধারণাও ছিল না, তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই মায়া চাপা স্বরে মায়াকে ধমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগে আরাফ খান মায়ের মাথায় আদরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতে লাঠি ভর করে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভেতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দেবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করায় শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়ার টেরা কথায় রেগে দাঁত চিবালো হৃদ। বলল, আর আমার তো শত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসে আছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটা তো স্বাভাবিক তাই না? আপনার যে রাগ বউ টিকবে এই জীবনে আপনার? এই সবগুলো বউ তো এমনি চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরে 10-12টা বিয়েও করতে হবে যদি না শুধরান। তারপরও একটা বউ থাকবে না দেখবেন। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়েটা তার কথা কোথার থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরো উল্টা তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলেন বেয়াই সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে। বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এইদিকে ছোট ভাইয়ের বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাইছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবছে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জোরাজুরি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আমার ভীষণ দুঃখে আছি, বুঝলেন বেয়াই? আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি আতপাগল হবে, ঘেলুও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতো নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসই আলাদা। আর এজন্যই আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে
আমার গায়ের রং হলো ফর্সা, এর জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাক মুখের দিকে দেখে আবার বলল হৃদ, এই যে আপনার মতন নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভেতরের কালো তিল, একদম সব কিছুই এই রকমের হলেই চলবে। তারপরও এই যে ধরেন আমি যা বোঝাতে চাইবো বউকে, সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করেই। আমার এই রকম গুণের বই পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো বউ, খুব জরুরি। শীতের রাতে উমের একটা ব্যাপার স্যাপার আছে না? আচ্ছা, আমি এখন আসি তাহলে। বেয়াই, আপনি একটু খোঁজাখুঁজি করে দেখবেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজ হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজ সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল, নাকি মায়ার পেছনে সরাসরি লাইন মারল? কোনোভাবেই কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙ্গুল তুলে দেখিয়ে গেল? কনফিউজে মায়া ঠোঁট উল্টালো। রাতের ঢাকা শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের কালো মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতে নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহল মোহর জঞ্জাটে ছন্নছায়ায় থাকে পরিবেশ। এ সময় মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটি মুহূর্ত সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভেতরকার মনটাকে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতন অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্টুরেন্ট থেকে বের হলো মিটিং শেষ করে। রোজকার মতন আসিফ সঙ্গে ছিল, তার বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও 2 জন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আরিফ বাকি দুইজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেলল। গলার টাই খুলে কোটের ওপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতে কবজির বোতাম গুলো ছাড়িয়ে কোনোই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যেই হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিকের ন্যায় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়াতে গিয়ে বেখেয়ালি চোখ পড়ল ফোনের স্ক্রিনের ওপর। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই খানিকটা চমকে উঠল। কৌতূহল দমাতে তারপরও হৃদের দিকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে কলটা তখনই কেটে গেল। এত ছোট কলের রিংটংয়ে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ
অর্ধ মিস কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোন নিয়ে সেভাবেই কোটের ওপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেই দিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন। ভীষণ ক্লান্ত সে। তাছাড়া মিস কলের কল ব্যাক করার মতন সময় নেই। আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবেই গম্ভীর স্বরে বলল, আমি খুব ক্লান্ত এখন, পরে চেক করে নেব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে, তারপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনি সে ক্লান্ত, তারপর আবার মিস। অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোন কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে সেখানে কাউকে দেয়নি। সেখানে আননোন নাম্বার তার ফোনের কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা ভাই দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল না, তাও রাত 10টার পর। এই অসময়ে ভরসন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রর মতন? হৃদ ভাবল সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের অপর পাশের ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত হয়ে ফোনটা উল্টে হাতে নিতে খানিকটা চমকানো সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদ তাকানোর তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা, বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে, সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হিসেবেই পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করেই হৃদকে কেন ফোন দিবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বাভাবিক সলব গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশে থেকে মায়া মায়া হতিতম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজল মায়ের কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের অপর পাশে মায়া হৃদকে সালাম দিতেই সে চুপ মেরে গেল। তখন ঘন ঘন অস্থিরতায় নিঃশ্বাস যেন হৃদের কানের বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশের মায়াকে চিনতে পেরেও সে অপরিচিত সাজল, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলেই সেও সেধে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুইজনের ফোনালাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ের পারিবারিক নাম্বারগুলো সেফ ছিল যবে থেকে হৃদ দুইজনের বিয়ের সম্পর্কটা জানতে পেরেছিল তখন থেকেই। কিন্তু সেটা তো
আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করলো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। তখনই শোনা গেল মায়ার অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি কি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুক করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহল হৃদ আবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভোরঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজের কল মেলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা নেই দুইজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়িতে ফিরে গেল সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে। হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনে ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রাম ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই, কাল তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোকে বলেছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়োয় মায়ার হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পিরিতির প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? তুই এই ব্যাটার আবার বিয়ে করেছে কি না কি করবি? সংসার পাতাবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনায় আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময় শেখানো পড়ানো কথাগুলোর সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1 বার মিসকলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় কলটা করল, তখন অচেনা স্বামী নামক মানুষটাকে তখন আর জুয়ে দীর্ঘ সময় শিখিয়ে দেওয়া কথাগুলোর কথা আর মায়ের মাথায় থাকল না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল ক্ষণিকের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরেও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্থিরতায় সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখন নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়া মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে, সে প্রশ্নটা চট করে করে ফেলল। আর করবেই না বা কেন? মায়ার স্বামী হয় লোকটা। মায়া জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়ার ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয়, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ার সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও
বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত সব প্রশ্নের উত্তর জানার অবশ্যই মায়ার জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3 মাসের এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে সফলভাবে সুমনের থেকে অচেনা স্বামীর নাম্বারটা সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহীতে। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম্বারটা জোগাড় করে দিয়েছে। তবে সুমনের থেকে মায়ার স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ার স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই মায়ার অত অনুরোধের জন্য সুমন শেষে অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ার স্বামীর নামটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বার ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছে। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ার স্বামীর নামটা লুকাতে চাচ্ছে? কি এমন থাকতে পারে মায়ার স্বামী নামক লোকটার নামের পেছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ার স্বামী, তাহলে মায়ার কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখনও ছিল না। তাই মায়া ধরেই নিল মায়ার সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়ে হয়েছিল সেই দিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভাবেই গ্রহণও করেছিল এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে তাহলেও বিষয়টা মায়ার কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ার অচেনা স্বামী নামক লোকটা পরিচিত হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানে না মায়া। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন। বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমার আব্বাকে প্রশ্ন করতেই ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে। নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরেও সুমনের থেকে অপরিচিত স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যা 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়া নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকে মায়ের পাশে ছিল। সুমনের থেকে নাম্বারটা নিতেই রিতকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসে মায়া জুয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সবকিছু গুলিয়ে ফেলল, যার দরুন হতিতম্বি করে শুধু জানতে চাইল মায়ার অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানে না, তবে মায়া খুব করে জানতে ইচ্ছে করছে আদৌ মায়ার স্বামী
তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছিল এতদিন। মত্ত মায়ার ধ্যান ভাঙল ফের জুঁইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুঁই চেতাতে মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি? সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুঁই। অসভ্য মাইয়া, আগে তোর জানতে চাইবি লোকটা কে হয়? সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ তোর নিখোঁজ স্বামীর নাম্বারটা কিনা শিওর না হয়েই সরাসরি বিয়ের প্রশ্ন করতে গেলি কেন? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হোস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্ন করতি যে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়ে এখনো মনে রেখেছে কিনা। তা না করেই তুই এখন বলদমার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুঁইয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি তো প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসে মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছিল। অত গভীরভাবে ভেবে দেখেনি সে। কিন্তু জুঁইয়ের কথায়ও ফেলে দেওয়ার নয়। কলদাতা আসলে মায়ার নিখোঁজ স্বামী কিনা তাও শিওর না হয়ে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া। অপরাধীর ন্যায় রিমরিমে বলল মায়া। অত কিছু মাথায় আসেনি। কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছিল লোকটাকে। মায়ের কথা মনে ধরল না জুঁইয়ের। এত বোঝানোর পরেও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুঁই বেশ করে লক্ষ্য করছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কোনো কিছু বললে সেটা পছন্দ করে না মায়া। উল্টো করে গুম মেরে বসে থাকে। এই যেমন জুঁই এখন মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়া মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বারটা জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুঁইয়ের কথা সে এক কানে দিয়ে আর এক কানে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুঁই। আর সেখানে জুঁইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ার নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বাড়ন্ত রাগে জুঁই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না। জুঁই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতে মায়া ঠোঁট উল্টালো। জুঁইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজল। তখন জুঁইয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথায় হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল। আর নেওয়া হয়নি। এখন জুঁই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা করতেই তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলে দেখল মায়া তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়োয় মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে ফোন কানে তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। মায়ার তাড়াহুড়োর সালামে উত্তর হৃদ খুব রহস্যে গম্ভীর গলায় দিল, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দুরু বুকে চেপে বসল মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটিয়ে আড়ষ্ট হল। স্বামী নামক মানুষটার গলাও বেশ দারুণ লাগলো মায়ার। হঠাৎ মায়ার ভালো লাগা আকাশ চুম্বক
হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ। হয়তো মায়ার কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনোরকম আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে বলল, মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নই। তারপরও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরেই কল দিলাম। হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবেই কোনো কারণে কল করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ের পরিচিত হওয়ার অপেক্ষা করছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দেয়, তাহলে এর বাইরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমাদের পূর্ব পরিচয় না হলে এত তলব লাগিয়ে আমার খোঁজ করার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকে শুনতে হবে এমন তো নয় মিস। ব্যস্ত আমি, রাখ। হৃদের কথা শেষ করার আগেই মায়া জিদ্দি সুরে শোনা গেল তক্ষুনি, বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ করে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচিত হতে চাচ্ছে হৃদের সঙ্গে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ার মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটাও হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নামটা বলে ঝটপট উত্তর দিল মায়া, আমি রিক্তা ইসলাম মায়া। আমাকে চিনতে পেরেছেন? হৃদ অল্প হাসল। তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিত ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশ ভরা বুকে ভারী হয়ে উঠল তক্ষুনি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কি না কি করছে বিগত 3 মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়ার ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল একবার। সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেই দিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্য করতে চেয়েছিলাম আপনার, কিন্তু সেই দিন রাতে স্মরণীয় ঘটনা ঘটেছিল আমাদের জীবনে। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেই দিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনার বাড়িতে, মনে আছে আপনার? মায়ার গোছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কল করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষুনি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজে থেকে ধরা দিতে চেয়েছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশ গলায় বলল হৃদ,
আশ্রয় কথাই দিয়েছিল মিস। তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতে পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারেই বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট করে কলটা কেটে গেল তক্ষুনি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তক্ষুনি মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাত মুঠোয় পিষল বালিশের দুকোনার অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নির্লজ্জ কথাগুলো বলবে ভাবতেই পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকটার সাথে আর কথা বলবে কিভাবে? মায়ার কল কেটে যেতেই উচ্চস্বরে ঝরঝর করে হেসে উঠল হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনে নাম্বার চেপে আবারও কল মেলাতে বেখেয়ালি চোখ পড়ল আসিফ আর ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুইজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি, তাই হঠাৎ হৃদের চোখে দুইজনই ধরা পড়ে যাওয়ায় থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল, সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ার নাম্বারে কল মেলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করল না। হৃদ মিটমিট হেসে ছোট একটা মেসেজ করে লিখল, পলাতক বউয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপরে হাত বেঁধে চোখ বন্ধ করে হৃদের ঠোঁটে মিটিমিটি হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসে থুড়ে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়া আর কল করেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেই রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমাচ্ছে। মায়া লুকিয়ে চুরিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মেলালো। হৃদ তখনও গাড়িতে। কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকছে সবে। সেই সময়ে হৃদ ফোন বেজে উঠতেই আসিফ সামনে মিরর দিয়ে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখা গেল ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ের কল কেটে নিজে কল মেলাবে তার আগে মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ আবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভেতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়া অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করেই কানে তুলতেই বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন।